হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড দিচ্ছি। আজকের ভিডিওটা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য বাংলার বইয়ের যে আমার বাংলা যে টপিকটা রয়েছে তার মধ্যে যে 5টি গল্প রয়েছে তার মধ্যে একটি গল্প হলো হাত বাড়াও। সেই হাত বাড়াও গল্পটি আমি তোমাদেরকে লাইন বাই লাইন মানে বোঝাবো এবং এর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব বা দেব, তোমরা একটু লিখে নেবে। আর এই হাত বাড়াও গল্পটি এটা কিন্তু তোমাদের 2024 সালে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা শুরু করি। আর শুরু করার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর যথেষ্ট পরিমাণে চ্যানেলটা শেয়ার করো। দেখো হাত বাড়াও গল্পে আমরা দেখো শুরু করছি। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হওয়ার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মতন মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথম ছোট একটা ফোঁটা, তারপরে আস্তে আস্তে তাল গাছের মতন বড় হয়ে উঠল কি ওটা? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনে বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। অর্থাৎ এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে আসমুদ্র হিমাচল, অর্থাৎ মাথায় পাহাড় পায়ে সমুদ্র, সেইটা লেখক এখানে বর্ণনা করেছেন। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি। রাজবাড়ির বাজারে বসে আছি, অর্থাৎ লেখক ফরিদপুরের গাড়ি আসার জন্য অপেক্ষা করছেন, রাজবাড়ির বাজারে বসে আছেন। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। তোমরা নিশ্চয়ই জানো যে 50-এর দশকে একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই যে দুর্ভিক্ষটা কিন্তু স্বভাবতই মানুষের সৃষ্টি করা নকল দুর্ভিক্ষ যাকে বলা হয়, সেই রকমই ব্যাপার। তো সেই 50-এর আকালের এক সকাল, একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে এক অদ্ভুত জন্তু দেখতে পেলাম। আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। কুয়াশার মধ্যেও জলজল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম, কেননা সেই চোখের দৃষ্টিতে এমন মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। অর্থাৎ কবি মনে করছেন যে জন্তুটি আগে যে এগিয়ে আসছে 4 পায়ে, তার চোখের দৃষ্টিটি এমনই একটি তীক্ষ্ণ ছিল যা বুকের রক্ত, তার তাকানো যেটা বুকের রক্ত হিম করে দেয়, অর্থাৎ ঠান্ডা করে দেয়। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা। আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু, গায়ে একটু লোম নেই। কোন জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ। তোমরা নিশ্চয়ই জানো মানুষকে বলা হয়ে থাকে অমৃতের পুত্র। তাহলে অমৃতের পুত্র যদি মানুষ হয় তাহলে এ কী দৃশ্য? এটা কোন দৃশ্য যে মানুষ এরকমভাবে 4 পায়ে হাঁটছে, খেতে পাচ্ছে না? তাহলে এটা কি ধরনের অর্থ, কি কারণে, কি ধরনের কথা অমৃতের পুত্র মানুষ? তা কবি এইটাকে বোঝাতে গিয়ে, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে 50-এর মন্বন্তরে মানুষকে শুধু নিঃস্বই করেনি, তার অস্তিত্বকেও কিন্তু বিপন্ন করেছে। শ্মশানের শূন্যতা নেমে এসেছিল সারা বাংলাদেশ জুড়ে। তারই যেন প্রতীকী উপস্থাপন ঘটেছে এই অমৃতের পুত্র মানুষ কথাটির মধ্যে দিয়ে। যাকে লেখক অদ্ভুত জন্তু ভেবেছিল, কাছে আসতেই দেখেন যে সে আসলে কিন্তু মানব পুত্র। কিন্তু যেভাবে সে রাস্তার ধুলো থেকে চাল ছোলা কুটে কুটে খাচ্ছিল, তার দেখে বুঝিয়ে দেয় অমৃতের পুত্র মানুষ যেন কথাটা একটা চরম বিদ্রূপ। 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, তার মাজা পড়ে গিয়েছে, হাঁটতে পারে না। সে জানোয়ারের মতন 4 পায়ে হাঁটছে। তাহলে এই জীবশ্রিত অবস্থায় বেঁচে থাকার মুখোমুখি হয়ে মানুষ কতটা অমৃতের পুত্র, সেই প্রশ্নই কিন্তু স্বভাবত পাঠকদের কাছে, আমাদের কাছে তুলে ধরতেই কিন্তু কবি এই লাইনটি মন্তব্য করেছেন। তারপরে দেখো ছুটে
সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম অমৃতের পুত্র মানুষ। 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, জানোয়ারের মতন 4 পায়ে চলে, বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে যেন থেকে থেকে পাগল করে। দু হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে, সেই অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন, কবি বলছেন যে সেই ছেলেটি যেন আঙুল দিয়ে দিয়ে শনাক্ত করে চলেছে, অর্থাৎ কি এই দুর্ভিক্ষের জন্য যারা দায়ী তাদেরকে যেন শনাক্ত করে চলেছে আঙুল দিয়ে দিয়ে, সে কথাই এখানে বলেছেন। অর্থাৎ এই দুর্ভিক্ষ, তোমাদের প্রথমে আমি বলেছি এই দুর্ভিক্ষটা কিন্তু একটি নকল দুর্ভিক্ষ ছিল এবং এটা কিন্তু একটা নকলভাবে সৃষ্টি করা দুর্ভিক্ষ ছিল। তো সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। বাংলার বুক ভরে জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। তো এই ছিল আমাদের হাত বাড়াও গল্পটি। তো আমি এই হাত বাড়াও গল্পটি থেকে তোমাদের বেশ কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? কমন অবশ্যই পাবে, আশা করছি কমন অবশ্যই পাবে। এই 3টে কোশ্চেন তোমরা একটু করে যাও, দেখে যাও। তোমরা এই কোশ্চেনগুলো করলে অন্তত এই কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে, অন্তত কিছু না হোক তোমরা যে কোশ্চেনেই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে, ঠিক আছে? দেখো, হাত বাড়াও থেকে প্রথম কোশ্চেন, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে? আর অমৃতের পুত্র মানুষ, এটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমি তো এক্ষুনি বললাম যে অমৃতের পুত্র মানুষ এটাকে লেখক বিদ্রূপ হিসেবে ব্যবহার করেছেন, কারণ যেখানে মানুষ 4 পায়ে মানে হেঁটে ছোলা, ডাল, কলা, এই সমস্ত চাল ডাল এসব কুটিয়ে কুটিয়ে খাচ্ছে, তাহলে কি করে অমৃতের পুত্র মানুষ হলো? তাই সেই লাইনটাই লেখক এখানে বলেছেন। তোমরাও সেভাবে এটাকে ব্যাখ্যা করবে। আর আমার এই কোশ্চেনগুলো তোমরা ফলো করো, আর পরবর্তী ভিডিওর আপলোড তোমরা দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না, যথেষ্ট পরিমাণে শেয়ার করো।